জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ২৯। বাইরে ভালোই গরম পড়েছে। আমি ঠিক আর্টস বিল্ডিংয়ের সামনের ছায়ায় দাঁড়িয়ে আছি, হাতে পানির বোতল। কপাল ঘামে ভিজে গেছে। পরীক্ষা শেষ, সবাই ভিড় করছে। কেউ ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছে, কেউ টিএসসির দিকে হাঁটছে, আবার কেউ গাছতলায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি হাত ঘড়িটা একবার নজর বোলালাম। ঘড়ির কাঁটা ৩টা বেজে ১০। আমার এক্সাম শেষ হয়েছে ৩টার সময়। আমি বোতল থেকে পানি নিয়ে ফেসটা ধুয়ে নিলাম। গরমে আমার ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। তখনই পেছন থেকে দুজন পুরুষের গলার স্বর কানে আসে। আমি শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে সেদিকে তাকালাম। ভাবি, আমরা এদিকে, একটু কষ্ট করে দাঁড়ান, আমরা আসছি। ঝড়ের বেগে আমার সামনে উপস্থিত আলাল দুলাল। এরা ইরফানের লোক। আমি বাসা থেকে বের হলেই জোকের মতো পেছনে পড়ে থাকে। আলাল ঝটপট আমার মাথায় ছাতা ধরলো। দুলালের হাতে বিশাল বড় ব্যাগ। সেখানে সব ধরনের শুকনো খাবার আছে, যা আমার জন্য প্রতিদিনই নিয়ে আসে, যদিও কখনো খাই না। তবুও নিয়ে ঘরে সেখান থেকে পানির বোতলটা বের করে আমার সামনে ধরলো। নেন ভাবি, একটু পানি খেয়ে নেন, নিশ্চয়ই আপনার পানি পিপাসা পেয়েছে। এমনিতেই গরমের চোটে মাথা গরম হয়ে আছে, তারপরে এই আপদগুলোর যন্ত্রণায় অতিষ্ঠ। গত 10 মিনিটে কয়বার যে এই কথা বলে ফেলেছে তার কোনো হিসাব নেই। আমি হাতের বোতলটা দুলালের দিকে ছুঁড়ে দিতেই ক্যাচ করে নিল। আমি দাঁত পিষে বললাম, আমি না করেছিলাম না আমার থেকে দূরে থাকবে, তাহলে বারবার বিরক্ত করার কারণ কি? ভালোই ভালোই বলছি, আরেকবার আমার পিছু নিলে তোদের একদিন কি আমার একদিন। আমি দুলালকে এক চোটে বকে কড়া চোখে আলালের দিকে তাকালাম। আমি তাকানোর সাথে সাথে আলাল তার কাতলা কাতলা দাঁতগুলো বের করে দিল। আমি তাকেও চিবিয়ে চিবিয়ে বললাম, তোকেও কি আলাদাভাবে বোঝাতে হবে? আমার কথা শুনে আলালের মুখ চুপসে গেছে। সে অনিচ্ছা সত্ত্বেও ছাতাটা আমার মাথা থেকে সরিয়ে নিল। দুলাল ছেলেটা অসহায় মুখ নিয়ে বলল, ভাবি দয়া করে এমন করবেন না। ভাই এতদিন হাসপাতালে ছিল, তাই ফাঁকি দিয়েছিলাম। কোন শালা এই কথা লাগাইয়া দিছে ভাইয়ের কাছে। ভাই আমাদের আজ আচ্ছা মতো ঝেড়েছে। সেটা তোদের ব্যাপার, আমি যাতে আমার আশেপাশে তোদের না দেখি। দুলালকে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম। আমার কথা শুনে ওরা দুই ভাই একে অপরের দিকে চোখাচোখি করলো। অতপর আলাল একটা ঢোক গেলে মিনমিন করে বলল, কিন্তু ভাই, তোর ভাইকে আমি চুদি। আবার ছেলেটাকে থামিয়ে দিলাম এক অশ্রাব্য গালি দিয়ে। তারপর আর কিছু বলতে পারলো না। আস্তে আস্তে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি ওদের থেকে দৃষ্টি ঘোরানোর আগেই পেছন থেকে আমার বেস্ট ফ্রেন্ড তন্নির গলা কানে আসলো। আমি ভিড়ের মাঝে দৃষ্টি বোলাতেই চোখ পড়ে তার ক্লান্ত মুখশ্রীতে। আমার সাথে দৃষ্টি মিলতেই ঠোঁট প্রসারিত করে হেসে দিল। ওর ওই হাসিটা আর ওর চঞ্চলতা আমাকে বারবার মুগ্ধ করে। তার দুপাশে আরও দুজন মেয়ে, তারাও আমার ক্লোজ ফ্রেন্ড, সুমাইয়া আর নাফিয়া। মূলত এতক্ষণ ধরে তাদের জন্য আমি গরমের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তন্নিকে পাঠিয়েছে ওদেরকে খোঁজে নিয়ে আসতে। আমার বিয়ের পর থেকে ওদের সাথে একবারও সাক্ষাৎ হয়নি, ফোনে টুকটাক কথা হয়েছে। এই যে আমি 5টা মেসেজ দিলে ওরা দুজন একটা রিপ্লাই দেয়, তাই আর সিদ্ধান্ত নিয়েছি ওদের এমন আচরণের কারণ জেনেই ছাড়বো। এই নে বান্ধবী, এই দুটো আসামি আমাকে দেখেই রিকশায় উঠে পড়ছিল, তারপর দৌড়ে ঘাড় ধরে নামিয়ে আনছি। সুমাইয়া আর নাফিসাকে তন্নি আমার সামনে দাঁড় করিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। আমি রাগ নিয়ে চোখ সরু করে ওদের দিকে তাকালাম। ওরা দুজন কেমন যেন হাঁসফাঁস করছে। আমি নাফিসার বাহুতে থাপ্পড় মেরে বললাম, কি সমস্যা তোদের? আমাকে এভাবে অ্যাভয়েড করছিস কেন? নাফিয়া জোর করে হাসার চেষ্টা করে, আমতা আমতা করে বলল, শুধু ধর, কি যে বলিস, আমরা তোকে অ্যাভয়েড করব কেন? নাফিয়ার কথায় তৎক্ষণাৎ সম্মতি জানালো সুমাইয়া। একদম, তোকে আমরা এড়িয়ে চলবো কেন? তুই তো আমাদের বেস্টু। আমি তাচ্ছিল্য করে মুখ বাঁকিয়ে বললাম, তাই নাকি? এত যখন বেষ্টু মনে করো, তাহলে এতদিন খোঁজ খবর নাওনি কেন? আমার উপর দিয়ে কী যাচ্ছে তোদের কোনো হিসাব আছে? আমি তো দেখছি তন্নি ছাড়া কেউ আমাকে নিয়ে চিন্তা করে না। আমার কথা শেষ হতে না হতেই নাফিয়া আর সুমাইয়া বাচ্চাদের মতো কান্না করে দিল। আমি আর তনি ওদের হঠাৎ কান্নার কারণ বুঝতে না পেরে হতবুদ্ধর মতো চেয়ে রইলাম। ক্লান্ত শরীরটাকে কোনো মতে টেনে রুমের দিকে এগোচ্ছে মাহিন। সারা রাত অঘুমে কাটানোর পর সকালে মাত্র 1 ঘন্টা ঘুমাতে পেরেছে। তারপরে যা নাটক শুরু হয়েছিল তা দেখে ঘুম নিচ থেকেই বাই বাই হয়েছে। তারপরও রুমে চোখ বন্ধ করে শুয়েছিল, সেখানেও শান্তি পেল না। দরজা খোলা থাকায় নোহা এসে হাজির হয়। আর কি, তার থেকে পালানোর জন্য বাসা থেকে বের হয়ে যায়। তবে বাইরে গিয়েও শান্তি মিলল না। তাই লোকে খবর দিয়েছে পপি মেয়েটা মারা যাওয়ার পর মাঝ নদীতে ফেলে দেওয়া হয়। সময়ের স্বল্পতার কারণে আর লাশ গিয়ে পড়েছে সিআইডির হাতে। যেখানে মাহিন পই পই করে তার লোকদেরকে বলেছিল লাশ যেখানে সেখানে না ফেলতে, কিন্তু ওই অকর্মাগুলো তাই করলো। আর কি, সবগুলোকে মাহিন নিজ হাতে শাস্তি দিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজেকে মনে মনে কয়েকটা খাপছাড়া গালি দিয়ে দিল। কেন বিডিতে আসতে গেল? দোতলা ডিঙাতেই মাহিন সতর্কতায় চোখ বুলিয়ে নিল। আশেপাশে নোহা আছে কিনা ভাবা যায়।
মাহিনের মতো ক্রিমিনালও নিজের ভার্জিনিটি রক্ষা করতে একটা মেয়ের থেকে পালিয়ে বেড়াচ্ছে। মাহিন নিজের রুমের সামনে এসে একটা দম ফেলল। অতঃপর পরিধেয় ওভারকোটটি খুলতে খুলতে রুমে ঢুকতে পেছন থেকে দরজা লাগানোর আওয়াজে মাহিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কোনো আগন্তুকের উপস্থিতি। মাহিন আস্তে আস্তে চোখ ঘুরিয়ে পেছনে তাকাবে তার আগেই নোহা শক্ত করে জড়িয়ে ধরে। সারাদিন কোথায় ছিলে হানি? তোমাকে দেখতে না পেয়ে সেক্স উঠে গিয়েছিল তাই তো? মাঝপথে নোহাকে থামিয়ে তার মুখের কথা কেড়ে নিল মাহিন। এতে নোহা গাল ফুলিয়ে মাহিনের সামনে গিয়ে দাঁড়ালো। নোহার মুখের কথা কেড়ে নেওয়ার বিষয়টা তার একটু ভালো লাগেনি। এই নিয়ে নোহা কিছু বলতে যাবে তার আগে মাহিন হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে ছেড়ে দে না রে মা, আমি এক নাদান বালক। নোহা নিজের ঠোঁট কামড়ে ধরে মাহিনের অ্যাডাম সাফল হাত বাড়াতে যাবে তার আগে নিজের ইজ্জত হাতে নিয়ে উল্টো দিকে ছুট লাগায় মাহিন। ও আব্বা, ও আম্মা, আমাকে বাঁচাও। টিএসসি ক্যাফেটেরিয়াতে বসে আছি চার বান্ধবী। আমার পাশে তন্নি আর আমাদের সামনে চোরের মতো বসে আছে সুমাইয়া আর নাফিয়া। ওদের কান্না থেমেছে আরও 5 মিনিট আগে, এখন মাথা নিচু করে বসে আছে। মেয়ে দুটো কিছু তো একটা লুকাচ্ছে আমার থেকে, কিন্তু সেটা কি? আমি আর তন্নি চোখাচোখি করলাম। তন্নি ইশারা করলো ওদেরকে জেরা করতে। আমি গলা খাকারি দিয়ে বলতে শুরু করলাম, তোরা দুটো কি লুকিয়ে যাচ্ছিস আমার থেকে? সুমাইয়া চোরের মতো আমাকে একবার দেখে আমতা আমতা করে উত্তর দিল, কুকু কই, কি লুকাচ্ছি? সুমাইয়ার কথার পাশে নাফিয়াও জোরে জোরে মাথা নাড়িয়ে বোঝালো তারা কিছু লুকিয়ে যাচ্ছে না। ওদের কথা শুনে আমার বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছে না। ওদের আচরণ দেখে মনে হচ্ছে কিছু একটা করে আমার সামনে ধরা পড়েছে, তাই এমন চোরের মতো আচরণ করছে। আমার এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে টেবিলে সজোরে থাপ্পড় মারলাম। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, দেখ, শেষবারের মতো জিজ্ঞেস করছি কি লুকিয়ে রেখেছিস আমার থেকে। না হলে কিন্তু আমাকে চিনিস, কিভাবে কথা বের করতে হয় তা খুব ভালো। এই বান্ধবী, ওটা মুক্তা না? আমার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই তন্নির কণ্ঠ কানে আসে। সে সামনের আরেকটি টেবিলে বসে থাকা মুক্তাকে দেখাচ্ছে। আমরা তন্নির দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাই। মুহূর্তে আমার চোখ কপালে উঠে গেছে। নিজের চোখই বিশ্বাস হতে চাইছে না এটা মুক্তা। মুক্তার সামনের আরেকটি টেবিলে একটা ছেলের সাথে বসে আছে। শুধু বসে নেই, জনসম্মুখে একে অপরকে কিস করছে। সবচেয়ে অবাক করার বিষয়, ছেলেটাকে আমি চিনি। এই সেই ছেলে, ইরফানের বন্ধু হাসান, যার সাথে মুক্তার বিয়ে হওয়ার কথা ছিল। পরে শেষ পর্যন্ত হয়নি, কিন্তু সেদিন তো মুক্তার সাথে ওর মামাতো ভাই মুস্তাকিমের বিয়ে হয়েছিল। তাহলে এই নোংরা চরিত্রের ছেলেটার সাথে কি করছে, যে কিনা ইরফানের কথায় বিয়ে না করে চলে গিয়েছিল? আমি আর কিছু না ভেবে আচমকে উঠে দাঁড়ালাম। মুক্তার চোখে এখনো আমি পড়িনি। আমি আর দাঁড়িয়ে না থেকে গদগদ করে ওদের দিকে এগিয়ে যাই। আমাকে যেতে দেখে সুমাইয়া আর নাফিয়া এতক্ষণ ধরে আটকে রাখা চাপা শ্বাসটা যেন ছাড়লো। তারপর সুমাইয়া আর নাফিয়া একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে ইশারায় বোঝালো, আল্লাহ আজকে বাঁচিয়ে দিয়েছে। আমি মুক্তার সামনে দাঁড়াতেই তারা নিজেদের চুমাচুমির কাজ থামিয়ে দিল। আমাকে দেখে মুক্তার ঠোঁট প্রসারিত হলো। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে নিজের ঠোঁট মুছতে মুছতে আমাকে জড়িয়ে ধরতে নিল। তৎক্ষণাৎ আমি হাত দেখিয়ে থামিয়ে দিই। এতে মুক্তা কোনো কিছু মনে করলো না, বরং হেসে আমাকে বলল, আরে বন্ধু, এতদিন পর কোথা থেকে নামলি? ইরফানের সাথে বিয়ের পর তো তোর আর দেখাই মিলল না। বুঝছি বুঝছি, সারাদিন রাত খাট কাঁপাতে ব্যস্ত থাকো। এতক্ষণ শান্ত থাকলেও এবার মুক্তার কথা শুনে রাগে শরীর জ্বলতে শুরু করলো। তবে আমার রাগের বহিঃপ্রকাশ ঘটানোর আগেই মুক্তা আরেক দফা কুইঙ্গিতপূর্ণ বাক্য ছাড়ল, কিরে জাহানারা, আমি তো তোর বান্ধবী ছিলাম, কই একবারও তো জানালি না ইরফানকে যে তুই বিয়ে করে নিলি। যাই হোক, ইরফানের মতো এত ভালো পারফর্মারকে কেউই বা হাতছাড়া করে? আমি শুধু দেখছি মুক্তাকে, কই বিয়ের আগে তো এমন ছিল না, আর এই কমাসে এত পরিবর্তন। নাকি আমি চিনতে পারিনি? মুক্তা একবার হাসানকে দেখে আমার কানের কাছে ফিসফিস করে বলে, জানিস দোস্ত, ইরফানের বেডে যাওয়ার সুযোগ আমারও একবার হয়েছিল। উফ, ওর মতো সুখ আমাকে আর কেউই দিতে পারেনি। আমি রাগে হাত দুটো মুঠিবদ্ধ করে নিলাম। মুক্তা হাসানকে ইশারায় দেখিয়ে বলল, দোস্ত, হাসান ইরফানের মতো সুখ না দিতে পারলেও আমার ওকে দিয়ে কোনো মতে চলে যায়, আর মুস্তাকিম ভাই তো গোল দেওয়ার আগে আউট হয়ে যায়, তাই তো মুক্তাকে বাকি কথা আর শেষ করতে দিলাম না। তার আগে আমার শক্ত হাতের চাপাঘাত ওর গালে পড়ে। আমার হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে হাসান ধরে নেয়। মুহূর্তে ক্যাফেটেরিয়ায় উপস্থিত সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু আমি হই। সুমাইয়া আর নাফিয়া আমার এই রূপ দেখে ভয়ে আটকে উঠে একে অপরের হাত শক্ত করে ধরল। টনি আমার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আমি হঠাৎ এমন করলাম কেন। আমার হাতে চড় খেয়ে মুক্তার চোখ ক্রোধে লাল বর্ণ ধারণ করলো। হাসান মুক্তাকে আগলে ধরে আমার উপর চেঁচিয়ে উঠল, ইরফান দেখছি খাট কাঁপিয়েও তোর তেজ কমাতে পারেনি। আমার কাছে রাতে আসিস, তোর সব তেজ
তৎক্ষণাৎ হাসানের গালেও আমার হাতের থাপ্পড় পড়ল। আমার চপাঘাতটা এতটা শক্ত ছিল যে তাল সামলাতে না পেরে হাসান মুক্তাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আমার এমন সাহসে সকলের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে সকলে হাসানকে সম্মান করে চলে। সে ছাত্রলীগের একজন নেতা, উপস্থিত কয়েকজন চুপিসারে ফোনে ভিডিও ধারণ করছে। সেসবে আমার কোনো হুঁশ নেই। এদিকে মুক্তা আমার উপর চেঁচিয়ে ওঠার আগেই আমি অত্যধিক মাত্রায় ক্রোধিত হয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে হুঙ্কার ছাড়লাম, নডিস সেরি কোথাকার, 12 বেডাইনের সাথে সাওয়া মেলায় ধরস, আবার আমার মুখের ওপর কথা বলার দুঃসাহস দেখাস, তোর এক রানে পাড়া মেরে ধরে আর এক রান টাইনা ছিঁড়ে ফেলে দিব। আমার কথার পাশে হাসান রাগে তেড়ে আসতে নিলে তাকে উপস্থিত সিনিয়র ভাইরা আটকায়। সেভাবে আমাকে হুমকি দিল, বান্দির বাচ্চা তোকে তো। তৎক্ষণাৎ আরেকজন ছাত্রলীগ সিনিয়র নেতা হাসানের গালে ঠাস করে চড় মারল। তারপর হাসানের উদ্দেশ্যে বলল, মুখ সামলে কথা বলুন হাসান ভাই, ভুলে যাবেন না সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মন্ত্রী ইকবাল চৌধুরীর পুত্রবধূ, আর ইরফান ভাইকে তো চিনেনি, তার সম্পর্কে নিশ্চয়ই আমাকে কিছু বলতে হবে না। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি বেরিয়ে যেতেই তন্নু বেরিয়ে আসলো। ক্যাফেটেরিয়ার উপস্থিত থেকে যারা চুপিসারে ভিডিও ধারণ করে নিয়েছিল তাদের প্রত্যেকের ফোন থেকে ইরফানের লোকেরা ভিডিও ডিলিট করে আর সকলকে সাবধান করে দেওয়া হয় এই নিয়ে আর যেন কোনো কথা না ওঠে। আমি তন্নিকে বলে দিয়েছি এখন কথা বলার মুড নেই, তুই বাড়ি চলে যা। আমার কথার পাশে তন্নিও আর কিছু বলতে পারলো না। আমি ভার্সিটি প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতেই আলাল দুলাল আবার পিছু নেয়। আমি রাগে রাস্তার মধ্যেই আচ্ছা মতো ধুয়ে দিয়েছি। তারপর পেছন থেকে বলে যাচ্ছে, ও ভাবি ভাবি গো, এভাবে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাবেন না, তাহলে আপনার পায়ে ব্যথা আসবে, আর আপনি অসুস্থ হলে ভাই আমাদেরকে খেয়ে ফেলবে। আমি আবার দাঁড়ালাম। কিছুক্ষণ সরু চোখে তাদের দিকে তাকিয়ে আচমকা পায়ের জুতা খুলে তাদের দিকে ছুড়ে দিয়ে ছাড়লাম এক অশ্লীল গালি, শালা মাদারচোদের দল, আরেকবার তোদের গলার আওয়াজ আমার কানে আসলে গলার হামওয়া টেনে ছিঁড়ে ফেলবো। ঘড়ির কাঁটা বিকেল 5টার ঘরে। নাবিলা চৌধুরী আর নুলক চৌধুরী কিছুক্ষণ আগে অফিস থেকে বাসায় ফিরেছে, তাই নিজেদের রুমে ফ্রেশ হচ্ছে। ইকবাল চৌধুরী আর ইরহাম চৌধুরী লাঞ্চ ছেড়ে বেরিয়ে গেছে, এখনও আসেনি। পঙ্কজ এখনও ঘরকোন, তাই তাকে কোম্পানি দিচ্ছে মাহিন। মাহিন তো আসলে নোহার হাত থেকে বাঁচার জন্য পঙ্কজের রুমে সেই তখন থেকে বসে আছে। ইফান নিজের রুমেই আছে। সদর দরজায় কলিং বেল বাজায়। রান্নাঘর থেকে বেরিয়ে আসলো পলি। দরজা খুলতেই ইমরানের ক্লান্ত মুখশ্রী চোখে পড়ল। পলি শাড়ির আঁচল দিয়ে স্বামীর ঘামে ভেজা কপালটা মুছে দিল। ইস, আপনার কি অবস্থা হয়েছে গরমে, আপনি রুমে যান, আমি লেবু শরবত বানিয়ে আনছি। ইমরান দুপায়ে এগিয়ে ভেতরে আসলো। তারপরই পলির কোমর জড়িয়ে ধরল। আগে চুমু খাই, তারপর শরবত খাবো। মুহূর্তে পলির গাল লজ্জায় লাল হয়ে উঠল। ইমরানকে সরাতে সরাতে মিনমিন করে বলল, ইস ছাড়ুন বলছি, এখানে সবাই দেখে ফেলবে তো। ইমরান আশেপাশে একবার চোখ ঘোরালো, কিন্তু আশেপাশে কাউকে নজরে পড়ল না। কে দেখবে সোনা, এখানে তো কেউই নেই। পলি মাথাটা হালকা ঘুরিয়ে দেখলো সত্যি লিভিং রুম বর্তমানে ফাঁকা হয়ে আছে। ইমরান নিজের প্রেয়সীর লজ্জা মিশ্রিত মুখ উপরে তুলল। পলি বুঝতে পারছে তার স্বামী এখন চুমু না খেয়ে তাকে ছাড়বে না, তাই চোখ বন্ধ করে নিল। ইমরান মুচকি হেসে প্রেয়সীর ঠোঁটে চুমু এঁকে দেওয়ার জন্য মুখ এগিয়ে নিল। ওদের ওষ্ঠের দূরত্ব যখন 9 সেন্টিমিটার, তখনই ঝড়ের গতিতে আমি প্রবেশ করলাম। আমার মাথায় এখন আগুন ধরে আছে। আশেপাশে কে বা কারা আছে তা একবার চেয়েও দেখলাম না। আমি চিৎকার দিয়ে ইরফানকে অশ্রাব্য ভাষায় গালি দিতে দিতে সদর দরজা ফিরিয়ে এলাম। ইরফান না, গোলামের পুত, তুই কই আসস, বেরিয়ে আয়। আমার আচমকা আগমনে পলি আর ইমরান দুদিকে ছিটকে পড়ল। আমি ওদের মাঝখান দিয়ে ভেতরে চলে গেলাম। ওরা দুজন এখনও বুঝে উঠতে পারছে না কি হয়েছে। এদিকে সিঁড়ির আরেকটু কাছে গিয়ে চিৎকার দিয়ে উঠলাম, হারামির বাচ্চা, কোন মানকার চিপায় লুকিয়ে আসিস, বেরিয়ে আয়। আমার চেঁচামেচি শুনে মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে সকলে হাজির হলো। আমি এখন ইরফানকে গালিগালাজ করে ডাকছি। ইরফান ঘুমিয়েছিল। আমার চিৎকার শুনে আচমকা চোখ মেলে, তারপর কোনো দিক না ভেবেই দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। নাবিলা চৌধুরী আমাকে ধমকাচ্ছেন আমি কেন অসভ্যের মতো উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ করছি। আমি কারো কথায় কান দিলাম না। ইরফান ছুটে এসে আমার দুগালে তার দু হাতের মধ্যে নিয়ে উদগ্রীব হয়ে বলল, কি হয়েছে জান, শরীর খারাপ, কেউ কিছু বলেছে কি? বলতে বলতে আমার মুখ হাত শরীরে দৃষ্টি বোলাতে লাগলো। কি হয়েছে জান, আমায় একবার বল, তোকে কেউ স্পর্শ করেছে? জাস্ট একবার নামটা বল। আল্লাহর কসম এখনই ওই শাওয়ের বাচ্চার কলজা কুর্তা দিয়ে খাইয়ে আসবাম। বল আমায়। আমাকে নিয়ে ইরফানের এত উতলা হওয়ার কারণ দেখার চেষ্টা করলাম না, বরং আমার শরীর থেকে ওর হাতটা ঝাড়া মেরে ফেলে দিলাম। অতঃপর আর এক মুহূর্ত ব্যয় করলাম না। পুরো লিভিং রুম ভর্তি মানুষের সামনে ওর গালে সজোরে চড় বসালাম। হঠাৎ আমার এমন কাণ্ডে পুরো লিভিং রুমে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। আচমকা হামলায় প্রস্তুত না থাকায় ইরফানের ঘাড় আরেক পাশে ঘুরে গেছে।
কি হয়ে গেল বিষয়টা বুঝতেই ইফানের বেশ কিছুটা সময় লেগেছে। যখন মস্তিষ্ক আবার সচল হয়ে উঠল তখন গালে হাত বুলিয়ে শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই ওর ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা ফুটে উঠল। ইফান আবার আমার গালে হাত দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, জাস্ট এটার জন্য এত উতলা হয়েছিলে সোনা? তুমি জানো তোমার হঠাৎ চিৎকার শুনে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি বেইমান হৃদয়টার স্পন্দন চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আই হেট ইউ। আমি ঘৃণায় ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে সংক্ষিপ্ত উত্তর করলাম। আমার উত্তরে আবারও তার ঠোঁটে পৈশাসিক হাসি রেখা ফুটে উঠেছে। সকলের দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ। ইরফান সেসবে পরোয়া করল না, বরং এভাবেই আমার গাল ধরে শব্দ করে কানের লতিতে গাঢ় চুম্বন এঁকে দিল। পরক্ষণে আমার মতো করে সংক্ষিপ্ত প্রত্যুত্তর করল, আই জাস্ট ফাক ইউ। আমি চোখ মুখ কুঁচকে ইরফানকে ধাক্কা মারলাম। এবারও ইরফান এটার জন্য প্রস্তুত ছিল না, তাই ছিটকে আমার থেকে কিছুটা দূরে সরে গেল। এদিকে সবাই নীরব দর্শকদের মতো দাঁড়িয়ে থাকলেও নাবিলা চৌধুরী পারল না, ছুটে এসে আমার কাঁধে ধাক্কা মেরে ওনার দিকে ঘুরিয়ে নিলেন। তারপর আমাকে চড় মারার জন্য হাত উঠিয়ে বাড়ি কাঁপিয়ে হুঙ্কার ছাড়লেন, জাহানারা। আমি আচমকা চোখ বন্ধ করে নিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরও যখন নিজের শরীরে বিন্দুমাত্র স্পর্শ অনুভব করলাম না, তখন আস্তে আস্তে চোখ খুলি। ইরফান নাবিলা চৌধুরী তোলা হাতটা ধরে আছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে আছে, ক্রোধে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। নাবিলা চৌধুরী জলজল করা নয়নে নিজের ছেলের দিকে তাকিয়ে আছেন। ইরফান নিজের মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, অতঃপর নাবিলা চৌধুরীর দিকে না তাকিয়ে শক্ত গলায় বলল, ফার্দার এরকম ভুল করবে না মম। আজ তোমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে সেই হাতটাই ভেঙে গুড়িয়ে দিতাম। রিমেম্বার, আমার বউয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর সাথে গলা উঁচু করে কথা বলাটাও একেবারেই নট অ্যালাউড। আমি ইরফানের দিকে অনুভূতিহীনভাবে তাকিয়ে আছি। ইরফান নিজের কথা শেষ করে আচমকা আমাকে তার কাঁধে তুলে নিল। আমি চিৎকার করে ওর পিঠে কিল ঘুষি দিতে লাগলাম। ইরফান এসবে তোয়াক্কা না করে আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। এদিকে ব্যথাতুর চাহনিতে পলকহীনভাবে সিঁড়ির দিকে তাকিয়ে আছে নাবিলা চৌধুরী। এটাই হয়তো জীবনের প্রথমবার ইরফান তার মার সাথে এতটা রুড আচরণ করেছে। নুলক চৌধুরী একবার বোনকে আরেকবার আমাদের প্রস্থান দেখে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেলেন। মনিরা বেগম ভয়ে ভয়ে নাবিলা চৌধুরীর কাঁধে হাত রাখে। তৎক্ষণাৎ চোখের পলক পড়তেই হুঁশে চলে আসেন। ভাবি, ইরফানের কথাই কি? কাকিয়াকে বাকি কথা সম্পন্ন করতে দিল না নাবিলা চৌধুরী। কারো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। দাদি দীর্ঘশ্বাস ছাড়েন। ইতি ওনাকে ধরে ওনার রুমের দিকে নিয়ে যায়। ইমরান আর মাহিন এখনও স্বাভাবিক হতে পারছে না, কারণ এই প্রথম ইরফান কাউকে ছাড় দিয়েছে। ইমরানও বেশিক্ষণ এখানে থাকতে পারল না, ফলে তাকে রুমের দিকে নিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর ড্রয়িং রুমে মাহিন আর নোহা ছাড়া আর কারো অস্তিত্ব নেই। নোহা দোতলার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। হঠাৎ মাহিনের চোখে পড়ে নোহার হাস্যোজ্জ্বল চেহারা। এমন সিরিয়াস মুহূর্তে নোহাকে হাসতে দেখে আবারও পাগল উপাধি দিয়ে দিয়েছে মাহিন। তখনই নোহার চোখ পড়ে মাহিনের দিকে। নোহা তৎক্ষণাৎ ঠোঁটের কোণ কামড়ে ধরে মাহিনকে মিডল ফিঙ্গার দেখালেও মাহিন আবহাওয়ার সুবিধার না দেখে নোহার দিকে তাকিয়ে কপালে হাত ধরে বলল, আসসালামু আলাইকুম। অতপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, এক দৌড়ে নোহার সামনে থেকে কেটে পড়ল। ইরফান রুমে এসেই আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আমি ওর মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। ইরফান দুই আঙুল দিয়ে আমার গাল চেপে ওর দিকে ফিরালো, তারপর মাদকীয় কণ্ঠে বলল, জান, হঠাৎ এরকম রেগে আছো কেন? ভার্সিটিতে কি কিছু হয়েছে? আমি উত্তর করলাম না। ইরফান আমাকে বলার সুযোগ দিয়ে আবার নিজেই বলতে লাগলো, আমার ঝাঁঝওয়ালির ঝাঁঝ হঠাৎ কেন বেড়ে গেল? টেল মি হোয়াই। আমি এখনও ওর দিকে তাকালাম না। ইরফান শান্তভাবে আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর আমার গালে চুম্বন দিতে নিলেই তাকে ধাক্কা মেরে আমার থেকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠলাম, নড়ির পুত, তুই আমাকে ধরবি না? তোকে দেখলেই সাওয়ায় জ্বলন ধরে। আমার বাক্য শেষ হতেই সে কপাল কুঁচকালো, অতপর নাক সিটকে বলল, কি সাংঘাতিক কথাবার্তা বউ। আমি তো এখনও আমার স্পেশাল পেট্রোলই ঢাললাম না, তাহলে তোমার ওখানে আগুন লাগলো কিভাবে? আমি হুঙ্কার ছাড়লাম, আরেকটা বাজে কথা বললে তোকে মেরেই ফেলবো। রাগে আমার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আমি নিজেকে কোনোভাবেই রাইট সেন্সে ধরে রাখতে পারছি না। ইরফানও বুঝতে পারছে না হঠাৎ আমার এত রেগে থাকার কারণ। কয়েক মুহূর্ত আমাদের মাঝে নীরবতা বিরাজ করে। ইরফান খুব মনোযোগ দিয়ে আমাকে দেখে কাছে এগিয়ে আসে, তারপর আমার উপর ঝুঁকে হিসিয়ে বলে, নাও মেরে ফেলো। সংক্ষিপ্ত বাক্যটা শেষ করে আমার ঠোঁটে রূপ দিতে নিবে, ঠিক তখনই আমি চোখ বন্ধ করে ইরফানকে পুনরায় ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিলাম। ইরফান নিজেকে ঠিক করার আগেই আমার মাথার খোপা থেকে স্টিলের কাঠি ব্যান্ডটা খুলে ওর বুকের বাম পাশে ঢুকিয়ে দিলাম। মুহূর্তের মধ্যেই ওর বুক চিরে তাজা রক্তের স্রোত বইয়ে সারা বুক রক্তে রঞ্জিত হলো। ইরফান নিজের রক্তাক্ত বুকে একবার চোখ বুলিয়ে আবার আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকালো।
ধীরে ধীরে ইরফান আমার কাছে এগিয়ে আসে, তারপর কানের কাছে তার সিগারেটে পড়া খড়খড়ে ঠোঁট ছুঁয়ে হাঙ্কি স্বরে গাইল গানের দুটো লাইন। চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ, আজকে হাতছাড়া যাক ব্যস্ততার বারণ, লিখব তোমার হাতে